আর এবার পশ্চিমবঙ্গে ফের গ্রেপ্তার পাক গুপ্তচর। তিনজন পাক গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, কোচবিহারের সাহেবগঞ্জ থেকে এই 3 পাক গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে। শহরে সোনার খনি কোথায়? গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির কস্ট টু কস্ট অফারে, যেখানে সবাই পাবে অ্যাসিওরড গিফটস আর গোল্ডেন বক্স খুললেই জিতবে বাম্পার গিফট। সাথে ইএমআই আপ টু 36 মান্থস, ক্যাশব্যাক 26,000, এক্সচেঞ্জ আর 75% পর্যন্ত ডিসকাউন্ট। তাই বলছি, এই ডিটেকটিভ দাদার পাক্কা পছন্দ। গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির কস্ট টু কস্ট অফার। আজই যান গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিতে। টিএনসি অ্যাপ্লাই। ধৃতদের নাম রশিদুল, নাসিরউদ্দিন এবং শফিকুল। কোচবিহারের সাহেবগঞ্জে এসটিএফ এর জালে তিনজন পাক গুপ্তচর। কোচবিহার থেকে সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমন কল্যাণ থেকে জানতে চাইবো, সুমন কল্যাণ, এই যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জঙ্গিকে, তারা কিভাবে জাল বিস্তার করছিল বলে এখন অবধি জানা যাচ্ছে? কি উদ্দেশ্য ছিল তাদের? দেখো, এসটিএফ এর সূত্র থেকে যেটা পাওয়া গেছে যে এই যে 3 জন, তার মধ্যে একটা কানেকশন ছিল উত্তর দিনাজপুর এবং বিহার সীমান্তবর্তী এলাকা থেকে, এবং সেখান থেকেই কিন্তু ইনপুটটা পাওয়া যায়। এবং পরবর্তীতে গতকাল রাতে কিন্তু একটা ব্যাপক অভিযান চালায় এসটিএফ, এবং যে কেস নাম্বারটি দেওয়া হয়েছে 442/26 সাহেবগঞ্জ থানার এই কেস আজকে কিন্তু দিনহাটা আদালতে উঠেছিল। এবং 3 জনকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, সেই 3 জনকেই কিন্তু 12 দিনের একটা পুলিশি রিমান্ডও কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। এই সম্বন্ধে যে সমস্ত ধারাগুলো এতে উল্লেখ করা হয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা। এইখানে স্পষ্টভাবে বলা হয়েছে, বিএনএসের 61 নম্বর ধারা তাদের উপর প্রয়োগ করা হয়েছে, বিএনএসের 152 নম্বর ধারা প্রয়োগ করা হয়েছে, এবং ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার অ্যাক্টসের 24 নম্বর ধারা এখানে কিন্তু প্রয়োগ করা হয়েছে। কি সেই ধারাগুলো? কারণ যে খবরটা আমরা পাচ্ছি যে পাকিস্তানের আইএসআই যে নেটওয়ার্ক রয়েছে, যে মডিউল রয়েছে, আইএসআইয়ের যে লিঙ্করা কাজ করছে, লিঙ্ক প্যানরা, তাদের সঙ্গে এদের যোগাযোগ রয়েছে। এবং সেটা কিন্তু সুদূর এই আমাদের সাহেবগঞ্জ অর্থাৎ সীমান্তবর্তী দিনহাটাতে এর আগেও আমরা কিন্তু দেখেছি এনআইএ এসেছিল, তারা কিন্তু তদন্ত করে দেখে গেছে। ফলে এই যে 3টি ধারায় এই 3 জনকে যে মামলা দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ দেখো, বিএনএসের 61 নম্বর ধারায় সেখানে ক্রিমিনাল কনস্পিরেসির কথা বলা হয়েছে, 152 নম্বর ধারায় ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা বিপন্ন করার মতো একটা গুরুতর অপরাধ সেখানে রয়েছে। আরেকটা রয়েছে হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার অ্যাক্টস, সেটা কিন্তু 24 নম্বর ধারায়। স্বাভাবিকভাবেই এই 3টি ধারা ভারতের অখণ্ডতাকে দুর্বল করা, তাদের উপর যে চক্রান্ত, সেই সমস্ত গুরুত্বপূর্ণ ধারা কিন্তু এই মামলাতে যুক্ত করা হয়েছে। ধন্যবাদ। তো প্রতিদিনই জঙ্গিদের নেতা, জঙ্গিরা অ্যারেস্টেড হচ্ছে। আবার এই দিল্লি থেকে বা ভারতবর্ষের কোনো প্রান্তে, পশ্চিমবাংলাতেও, যে ওই টুকরে গ্যাং, ভারতবর্ষকে টুকরো করার স্লোগানও উঠছে। তো সুতরাং এই ওমর খালিদ কে, ইয়াসিন আকিল কে, তাদেরকে মুক্তি দেওয়ার কথা যারা স্লোগান দেয় তাদের মুক্তির জন্য, আর যাই হোক, তারা ভারতীয় নয়, ভারতবর্ষের বন্ধু নয়, ভারতবর্ষের নাগরিক নয়, এবং ভারতবর্ষের ভালো তারা চায় না। রাষ্ট্রবাদীদের সামনে, জাতীয়তাবাদীদের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে ওই শক্তিকে পরাস্ত করতে হবে। পশ্চিমবঙ্গে ফের গ্রেফতার পাক গুপ্তচর। স্বাধীনতা দিবসের দিনই কোচবিহারের সাহেবগঞ্জ থেকে এসটিএফ এর জালে 3 পাকচর। ধৃতদের নাম রশিদুল, নাসিরউদ্দিন এবং শফিকুল। এদের মধ্যে শফিকুল বিহারের কিষানগঞ্জের বাসিন্দা। ভারতীয় সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার করার অভিযোগ উঠেছে। জাল নোট তৈরির কারবারের সঙ্গে যুক্ত ছিল বলে মনে করছেন তদন্তকারীরা। আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়র কাছে সরাসরি চলে যাবো। সুপ্রিয়, তোমার কাছে এই মুহূর্তে আর কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, আমার সহকর্মী সুমন কল্যাণ যেমনটা বললো যে এদেরকে ইতিমধ্যেই দিনহাটা আদালতে পেশ করার পর এসটিএফ এর তরফ থেকে 12 দিনের জন্য হেফাজতে নিয়েছে। এদেরকে লাগাতার জিজ্ঞাসাবাদ চলবে, আর এই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে মূলত যে দিকগুলো তদন্তকারীরা এখন স্পষ্ট হতে চাইবেন বা যেগুলো তারা চাইছেন জানার জন্যে, যে এই যে 3 জন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, এদের আরও কোনো সহযোগী বা এ ধরনের আরও কোনো পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর এজেন্ট তারা এ রাজ্যে বা অন্য কোনো রাজ্যে
ছড়িয়ে রয়েছে কিনা বা ভারতের অন্য কোনো জায়গাতে ছড়িয়ে রয়েছে কিনা। তার কারণ এই যে তিনজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, এরা মূলত পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হ্যান্ডলার বা এজেন্ট হিসাবে যে কাজ করতো, তারা ভারতীয় সিম কার্ড যেগুলো এখানকার বিভিন্ন মানুষের নামে থাকা যে বা নাগরিকদের নামে থাকা যে পরিচয়পত্র, ভোটার কার্ড, আধার কার্ড যেগুলো দিয়ে সিমগুলোকে টাকার বিনিময়ে কেনা হতো এবং পরবর্তীতে সেগুলোকে অ্যাক্টিভ করা হতো এবং সেই অ্যাক্টিভেটেড সিম কার্ড সেগুলোকে পাঠিয়ে দেওয়া হতো বিভিন্ন পথ দিয়ে বাংলাদেশ হয়ে পাকিস্তানে। এবং পাকিস্তানে যাওয়ার পর স্বাভাবিকভাবেই তোমার মনে প্রশ্ন উঠতে পারে যে ভারতীয় সিম কার্ড পাকিস্তানে গিয়ে কীভাবে নেটওয়ার্কে অ্যাক্টিভেট হবে। সেক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি, এরা মূলত ভারত পাকিস্তান সীমান্ত লাগোয়া যে পাঞ্জাব প্রদেশ রয়েছে সেখান থেকেই কিন্তু সেই সীমান্ত এলাকা থেকে কখনো কখনো তখন যখন তারা নেটওয়ার্ক পেতেন এই ভারতীয় সিমের, সেই নেটওয়ার্ক যখনই মোবাইলে চলে আসতো তারপরেই এই সিমগুলোকে ব্যবহার করে হোয়াটসঅ্যাপ কলিং বা এমনি সাধারণ যে কল মোবাইলে ফোন করা সেগুলো করে এদের যারা এজেন্টরা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখা বা তাদের যদি কোনো রকম কমিউনিকেশন করার দরকার হয় সেগুলো করা বা কোনো নির্দেশ দেওয়ার দরকার পড়লে সেগুলো তারা করতেন। এখন যেটা দেখার কতদিন ধরে তারা এই কাজ করছিলেন, ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে তারা যুক্ত ছিলেন, এমনকি জাল নোট কারবারের সঙ্গেও এদের যোগ রয়েছে। এবং এই জাল নোট কারবারের মধ্যে দিয়ে উপার্জিত যে অর্থ সেগুলো কি এ ধরনের জঙ্গি কার্যকলাপের ক্ষেত্রে যে ফান্ডের দরকার হয়, সংগঠনকে বিস্তার করার জন্য যে টাকার প্রয়োজন হয়, নাশকতামূলক বিভিন্ন কাজ করার জন্য, বিভিন্ন অস্ত্রশস্ত্র কেনার জন্য যে টাকার প্রয়োজন হয়, সেই সমস্ত কাজে লাগানো হয়েছিল কিনা এগুলোও কিন্তু তদন্ত করে দেখার বিষয়। আর সেই জায়গা থেকে বিষয়গুলো খতিয়ে দেখছেন আধিকারিকেরা। ধন্যবাদ তোমাকে। এগুলো যে ফিজিক্যাল সিম বলে আমার পক্ষে বলা খুব মুশকিল, কারণ এরা অনেক সময় ফ্রিকোয়েন্সি নানাভাবে সিম বক্স ইউজ করে অ্যাক্টিভেশন গুলো করে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যদি এখান থেকে ওটিপি শেয়ার হয় +91 নাম্বার পাকিস্তানে ফুললি অ্যাক্টিভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই কলগুলো থ্রু হোয়াটসঅ্যাপ বা এগুলোর মাধ্যমে হয় একমাত্র সম্ভব। এবং যদি হোয়াটসঅ্যাপের মাধ্যম থেকেই কমিউনিকেশন হয়ে থাকে তাহলে ওটিপি শেয়ারের ক্ষেত্রে এখানে একটা বিষয় শুধু ডাউটের বলে মনে হয়, সেটা হচ্ছে ইন্ডিয়ান নাম্বার যদি পাকিস্তানে অ্যাক্টিভেশন হয় সেটা তো নর্মালি হওয়া কখনোই সম্ভব না, কারণ অ্যালাউই করবে না। যেমন আমাদের বিদেশি নাম্বার আমাদের দেশে অ্যাক্টিভেশন করতে গেলে যেগুলো দরকার পড়ে তার জন্য নানা রকম পারমিশনও দরকার পড়ে। তো সেক্ষেত্রে দেখতে গেলে এগুলো কারোর নাম্বারে তুলে নিয়ে অন্যভাবে ইউজ করে, কাউকে ইউজ করে সেগুলো অন্যভাবে পারমিশন নিয়ে তারা যে ইউজ করছে কিনা সেটা হচ্ছে সবার আগে খতিয়ে দেখতে হবে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এরকম ভাবে লোককে ফাঁসিয়ে দিয়ে বা ব্ল্যাকমেলিং করেই তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো করে থাকে। 4 মে পশ্চিমবঙ্গ স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীন পশ্চিমবঙ্গ যেটা হয়েছে, যেটা ভারতবর্ষের পার্ট, তার আগে তো বাম আমলে এবং তৃণমূল আমলে তো এটাকে মনেই করা হতো না ভারতের অংশ। তো এখন এই নতুন বাংলায় যে বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, আপনি দেখেছেন পুলিশ, এসটিএফ এদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে এবং তার জন্য পারফরমেন্স লেভেল। বাংলায় বহু এরকম ছড়িয়ে আছে, স্লিপার সেল, ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার, সবাই জালে আসবে। একটু সময় নিন, দেখবেন আরো কত করে আসছে। অ্যালগোরিদম হচ্ছে পশ্চিমবঙ্গতে সেপারেটিস্ট মুভমেন্ট তৈরি করা এবং সেই সেপারেটিস্ট মুভমেন্টের মাধ্যমে সিভিল ডিসোবিডিয়েন্স ঘটানো এবং সেটা করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ডিস্টেবিলাইজ করা এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ডিস্টেবিলাইজেশনের মধ্যে দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করা। এই গোটা প্রসেসটা একটা ওয়েল আর্টিকুলেটেড থট প্রসেস, যেটা ব্যাকড আপ বাই ইন্টারন্যাশনাল টেররিস্ট অর্গানাইজেশন। কোনো ছোট থেকে ছোট ঘটনা ঘটবে অথরিটিকে জানান, নিজেরা স্টেপ নেবেন না, নিজেদের মধ্যেকার জেমস বন্ডটাকে একটু ঘুম পাড়ান, দয়া করে সাধারণ মানুষ হিসাবে পুলিশের কাছে ঠিক ঠিক তথ্য পৌঁছে দিন, বাকি কাজ অথরিটি করে ফেলবে। এই যে পাকচর শফিকুল, এই শফিকুলকে শ্বশুর বাড়িকেই ডেরা বানিয়েছিল, মানে নিজের শ্বশুর বাড়িকে। এবার রাজ্য এসটিএফ এর স্ক্যানারে উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ার দেওনায় শফিকুলের শ্বশুর বাড়ি। ধৃত পাকচর শফিকুলের বাড়ি বিহারের কিষানগঞ্জে, আর এই কিষানগঞ্জের পাশেই রয়েছে পাঞ্জিপাড়া। দেওনায় ক্যাম্প রয়েছে বিএসএফ এর। সীমান্ত সংলগ্ন এই এলাকায় কৌশলগত গুরুত্বের কারণে শফিকুল শ্বশুর বাড়িকেই নিরাপদ ডেরা হিসেবে বাঁচতে পারে বলে অনুমান গোয়েন্দাদের। বিশ্বরূপ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। বিশ্বরূপ, জানতে চাইবো এই যে ভৌগোলিক অবস্থান, এই চর শফিকুলের শ্বশুর বাড়ির যে ভৌগোলিক অবস্থান, সেই কারণেই কি সে তার শ্বশুর বাড়িকে ডেরা হিসেবে বানাতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন? দেখো, একদম তুমি যেটা বলছো সেটা হতেই পারে। দেখো, তদন্তকারীদের প্রাথমিক অনুমান কিষানগঞ্জের পার্শ্ববর্তী পাঞ্জিপাড়া এলাকার দেওনায় অবস্থিত তার শ্বশুর বাড়িকে সম্ভাব্য ডেরা হিসাবে ব্যবহার করা হতো। এই বিষয়টি খতিয়ে দেখছে এসটিএফ।
তদন্তকারী সূত্রে যেটা জানা গিয়েছে, দেওনা এলাকার পার্শ্ববর্তী এলাকায় যেটা পাঞ্জিপাড়া হাই রোড, সেখানে কিন্তু বিএসএফ ক্যাম্প রয়েছে। দেখো, ভৌগোলিকভাবে এরকম হওয়ার জন্য তারা কিন্তু তার শ্বশুর বাড়িকেই ডেরা হিসেবে ব্যবহার করতে পারে। দেখো, সীমান্ত সংলগ্ন এই এলাকায় কৌশলগত গুরুত্বের কারণে শফিকুল শ্বশুর বাড়িকেই নিরাপদ ডেরা হিসেবে বেছে নিয়ে থাকতে পারে বলে অনুমান করছে এসটিএফ। তবে বিষয়টি নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলতে নারাজ তদন্তকারীরা। দেখো, আরো একটা বিষয় জানিয়ে রাখি, পুরনো কথা, তোমার হয়তো মনে আছে, এই পাঞ্জিপাড়াতেই পুলিশকে গুলি করে পালিয়েছিল দুইজন, তার মধ্যে একজনকে পরবর্তী কয়েকদিনের মধ্যে ইনকাউন্টার করা হয়েছিল। যাকে ইনকাউন্টার করা হয়েছিল তার সহযোগী আবাল, তার বাড়ি ছিল বাংলাদেশ। দেখো, সেও কিন্তু এই গোয়ালপুকুরেই তার শ্বশুর বাড়িকে ডেরা হিসাবে ব্যবহার করতো। দেখো, সেম ঘটনা আবারও উঠে আসে। বেশ, ধন্যবাদ বিশ্বরূপ। উত্তরবঙ্গের চিকেন স্নেকের পর এবার জঙ্গিদের নতুন করিডোর তৈরির ছক। যেমনটা জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের বিহার এবং ঝাড়খণ্ডকেও নতুন জঙ্গি করিডোর বানানোর চেষ্টা করছে আইএসআই এর জঙ্গিরা, এমনটাই তথ্য জানা যাচ্ছে। কলকাতাকে ভিত্তি করে নিজেদের টিম বা নেটওয়ার্ক তৈরি করছে পাক চররা, তারপর দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটি নেটওয়ার্ক বা টিম বাংলাদেশের সীমান্তের দিকে এগিয়ে কাজ করছে, দ্বিতীয়টি পশ্চিমবঙ্গ, বিহার বা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া গ্রামগুলোর নাম হারিয়ে নিজেদের নেটওয়ার্ক তৈরি করছে। এই নেটওয়ার্কের বিষয়টা আরো ডিটেলসে জানবো, আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সায়ন্ত, দেখো, বিএসএফ এর ইন্টেলিজেন্স এবং বেঙ্গল এসটিএফ এর তদন্তকারীদের সূত্রে যেটা উঠে আসছে যে কলকাতাকে তারা বেস পয়েন্ট করছে। কলকাতার এই তপসিয়া, তিলজলা, গার্ডেন রিচ সহ যে বেশ কিছু যে ঘনবসতি এলাকাগুলো রয়েছে সেখানে নাম ভারিয়ে থাকছে, সেখানে ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করছে। তারপর তারা দুটো টিমে ভাগ হয়ে যাচ্ছে। একটা টিম বাংলাদেশ বর্ডার চলে যাচ্ছে, বিশেষ করে বনগাঁ, মালদা এবং বসিরহাট বর্ডারে, সেইখানে গিয়ে নিজেদের নেটওয়ার্ক অথবা মডিউল তৈরি করছে তারা, যাতে এই দুটো আন্তর্জাতিক দেশ তাদের মধ্যে সম্পর্ক, তাদের সীমান্তটাকে ব্যবহার করা যায়। আর আরেকটা টিম চলে যাচ্ছে আন্তঃরাজ্য সীমানায়, অর্থাৎ কোথায়, ঝাড়খণ্ড বাংলা সীমান্ত এবং ঝাড়খণ্ড বিহার বাংলা বিহার সীমান্ত, এই সীমান্তের বিভিন্ন গ্রামের মধ্যে তারা নাম ভারিয়ে থাকছে। সেখানে থেকে তারা দেশের যে অন্যান্য অংশে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে। অর্থাৎ করিডোরটা কীভাবে তৈরি হচ্ছে, প্রথমে চিকেন স্নেক উত্তরবঙ্গ হয়ে, অর্থাৎ নেপাল হয়ে চিকেন স্নেক, ওখান থেকে উত্তরবঙ্গ হয়ে সরাসরি চলে আসছে কলকাতায়। কলকাতায় এসে তারা নেটওয়ার্কটাকে শক্তিশালী করছে। একটা টিম চলে যাচ্ছে বাংলাদেশ বর্ডার দিকে, একটা টিম চলে যাচ্ছে হচ্ছে আন্তঃরাজ্য বাংলা বিহার বাংলা ঝাড়খণ্ড সীমান্তের দিকে। অর্থাৎ এই যে নয়া করিডোর, এই নয়া করিডোর কিন্তু অত্যন্ত চিন্তায় রাখছে তদন্তকারীদের, কারণ এই করিডোর নিয়ে কিন্তু আগে কখনো ভাবনা ছিল না। কিন্তু রিসেন্ট যে সাহেবগঞ্জে যে ঘটনা ঘটেছে, জঙ্গি ধরার পর জঙ্গি সন্দেহে একজনকে ধরেছে, অন্যদিকে কিষানগঞ্জে একজনকে ধরেছে, এই যে বিহার ঝাড়খণ্ডের রেঞ্জটা, বিহার ঝাড়খণ্ডের করিডোরটা ব্যবহার করা হচ্ছে, সেটাতে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে তদন্তকারীরা মনে করছে যে এই করিডোরটাই কিন্তু এখন অন্যতম হট করিডোর, যারা জঙ্গি বা যারা মূলত জঙ্গির সাথে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের কাছে, এমনকি এই আইএসআই মডিউল বা নেটওয়ার্কে যারা যুক্ত রয়েছে তাদের কাছেও কিন্তু এই আন্তঃরাজ্য সীমানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উঠছে, কারণ সেখানে নজরদারি কম, সেখানে বাংলা পুলিশদের নজরদারি চালানো হচ্ছে। আগে যে অবস্থা ছিল সেই পরিকাঠামো ততটা বাড়েনি। অর্থাৎ এই করিডোরটাকে তারা সহজ মনে করছে দেশের সীমান্তের করিডোর থেকে। অর্থাৎ এই যে নতুন করিডোর তৈরি হয়ে গেছে, এখান থেকে দুটো টিম ভাগ হয়ে নিজেদের কাজ চালাচ্ছে। এখন তদন্তকারী বলেই মনে করা হচ্ছে এখনো অবধি। সায়ন্ত, আপাতত তোমায় ধন্যবাদ। এই মুহূর্তে স্ট্র্যাটেজিক এক্সপার্ট সুভাষিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। সুভাষিস বাবু, দক্ষিণবঙ্গের ঝাড়খণ্ড এবং বিহার সীমান্তকেও নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করছে আইএসআই এর হ্যান্ডলাররা, এমনটাই তথ্য আসছে। কতটা উদ্বেগজনক? দারুণভাবে উদ্বেগজনক। তার মূল কারণটা হচ্ছে যে ওখানকার ইন্টারনাল সিকিউরিটি আর ওখানকার ইন্টারনাল সোশ্যাল পেনিট্রেশনটা খুব ইজি হয়ে গেছে ওখানকার অর্থনৈতিক অবস্থার জন্য, এবং সেটাকে ব্যবহার করে তাদের ওখানকার কিছু অ্যাসেটকে ডেভেলপ করে এই ধরনের নেটওয়ার্কে ছড়াতে সুবিধা হচ্ছে। একটা কথা ভুলে গেলে চলবে না, বিহার বাংলা এর সাথে আন্তর্জাতিক সীমান্তগুলোও ভীষণ কাছাকাছি। আন্তর্জাতিক সীমান্ত এবং আমাদের ইন্টারনাল বর্ডার লাইন যেগুলো, ইন্টারস্টেট বর্ডার লাইন যেগুলো আছে, এই গোটা মিলে একটা নেটওয়ার্ক বা চ্যানেলিং রুট তারা তৈরি করতে চাইছে, যার মধ্যে দিয়ে মাদক এবং আর্মস এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বিভিন্ন রকম হিউম্যান অসমোসিস ঘটাতে পারবে, যারা অপারেটিভ হিসাবে এইসব ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঢুকবে এবং বিভিন্ন রকম গোলযোগ পাকাবে। বেশ, ধন্যবাদ আপনাকে।